আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। জনাব গোলাম মাওলা রনি অবৈধ আওয়ামী লীগ সরকারের সময়ে আওয়ামী লীগের এমপি ছিল, সংসদ সদস্য। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার যে নীল নকশা নির্বাচন দিয়েছিল, সেই নীল নকশার নির্বাচনে যারা এমপি হয়েছিল তাদের মধ্যে গোলাম মাওলা রনিও একজন। তো গোলাম মাওলা রনি একজন লেখক, কলামিস্ট, আলোচক। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তিনি অতিথি হিসেবে যান, টকশো করেন। তার সাহিত্য চর্চা রয়েছে, বিভিন্ন ঐতিহাসিক বিষয়গুলো নিয়ে স্টাডি করেন, লেখাপড়া করেন, গবেষণা করেন। আইনের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের উপর লেখাপড়া করেছে। বিদেশে গিয়েও কিছু কোর্স করেছেন সম্ভবত। তো তার একাডেমিক লেখাপড়া ভালো আছে, তিনি লেখক হিসেবে তার ভালো পরিচিতি রয়েছে, প্রচুর লিখেন তিনি। জাতীয় কয়েকটি দৈনিকে নিয়মিত লেখেন বছরের পর বছর। তার লেখা শত শত লেখা আমি পড়েছি। তো গোলাম মাওলা রনি অনেকের কাছে একজন ভদ্রলোক হিসেবে পরিচিত, আবার অনেকের কাছে যে ঠান্ডা মাথার অভদ্র হিসেবে পরিচিত। অনেকে থাকে না যে উপরে একটা লেবাস থাকে, যে ভদ্রতার লেবাস, আবার ভিতরে সে চরম অভদ্র, এরকম কেউ কেউ তাকে মনে করে। আমরা দেখেছি তিনি সে আওয়ামী লীগের এমপি থাকাকালীনই আবার কারাগারে গিয়েছিলেন, কারণ আওয়ামী লীগের একজন বড় কুখ্যাত ডাকাত পাকিস্তানি সালমান এফ রহমান, যিনি ভারতের আবার দালাল, শেখ হাসিনার অন্যতম সহযোগী, সন্ত্রাসী পানার শেখ হাসিনা যে সন্ত্রাসীর রাজ্য তৈরি করেছে ভারতের শেল্টার নিয়ে, এর অন্যতম একজন সহযোগী হচ্ছে সালমান এফ রহমান। তো তার সাথে বিরোধে জড়িয়েছিল। তার টেলিভিশন চ্যানেলের দুজন সাংবাদিককে পিটিয়েছিলেন, তাদেরকে মারধর করেছিলেন, লাথি মেরেছিলেন। এর জন্য তার নামে মামলা হয়েছিল, তিনি কারাগারে গিয়েছিলেন। এবং জামাত ইসলামের নেতাদের সাথেও তিনি কারাগারে থেকেছিলেন, সেগুলো নিয়ে আবেগঘন কলাম লিখেছিলেন। এই জন্য তিনি খুব মানুষের কাছে পরিচিত, অনেকের কাছে ইতিবাচক। তো যাই হোক, তিনি সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেন, আমেরিকাতে থাকে প্রবাসী, তিনি বাংলাদেশের মানবাধিকার নিয়ে, গণতন্ত্র নিয়ে প্রচুর লেখালেখি করেন, কথা বলেন। তার বিরুদ্ধে বিশ্রী রকমের অশ্লীল কথাবার্তা বলেছে তার মাকে নিয়ে। এদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন গোলাম মাওলা রনি যে বিভিন্ন অপকর্মে জড়িয়ে আছেন সেগুলো তিনি তুলে ধরছেন। একটি ভিডিও রেকর্ড আমরা শুনতে পেয়েছি, এটার বাস্তবতা ভালো করে আমরা জানি না, হতে পারে অসত্য মনে হয় না। তিনি একজন নারীকে বিয়ে করেছেন, তার স্বামী, সংসার ছিল, দুজন সন্তান ছিল, তাকে ভাগিয়ে এনে বিয়ে করেছেন। এখন আবার তাকে মানতে চান না। তো এই ঘটনা যদি সত্য হয়ে থাকে, এটা খুব মারাত্মক ঘটনা। বিয়ে যদি তাকে করতে হয়, বাংলাদেশে লক্ষ লক্ষ বিধবা নারী আছে, লক্ষ লক্ষ ডিভোর্সি নারী আছে, আগে থেকে ডিভোর্স হওয়া বিভিন্ন নারী বলছেন। এবং 30, 35, 40, 45, 50 বছর বয়সের হাজার হাজার লক্ষ লক্ষ নারী আছে যাদের বিয়ে হয় না, আনমেরিড। এই ধরনের নারীও, শিক্ষিত নারী বাংলাদেশে আছে, প্রচুর নারী আছে। তাদের মধ্য থেকে কাউকে বিয়ে করতে পারতেন। তো আর একজনের বউকে ভাগিয়ে এনে কেন বিয়ে করতে হবে? এটা প্রায় আমরা এই ঘটনা শুনি, মানুষ অন্যর স্ত্রীকে ভাগিয়ে এনে বিয়ে করে। প্রায় এই ঘটনা আমরা পত্রপত্রিকায় দেখি, মিডিয়ায় দেখি। অত্যন্ত মারাত্মক একটি ঘটনা। এবং এটাকে ইসলামী শরিয়া মেনটেন করেছে কিনা, ধরেন আর একজনের বউকে ভাগিয়ে আনলো, সে ওখানে ডিভোর্স দিল। এই ডিভোর্স তো খুব সহজ ব্যাপার নয়, এই তালাক, এটা খুব কঠিন, ক্রিটিক্যাল। পুরুষ যদি সম্পূর্ণ 3 তালাক কমপ্লিট না করে তাহলে হতে পারে না।
সেই সময়টা পার করেছে কিনা, তালাক দেওয়ার পর যে সময়টা প্রয়োজন হয় সেই সময়টা পার হয়েছে কিনা সেটা আমরা জানি না। আমরা প্রায় শুনি বিভিন্ন লোকজন, নাম করা ব্যক্তিরা অন্য স্ত্রীকে ভাগিয়ে এনে বিয়ে করে। আর নারীরাও তার স্বামী সন্তান ফেলে রেখে অন্য জায়গায় চলে যায়। তারা 4 মাস 3 মাস যে সময় পার করতে হয় ইদ্যতের, সম্পূর্ণ তালাক তো হওয়া যেগুলো হয় সমাজে, যেগুলো চলছে, এগুলো তো আসলে সেই ইসলামী শরিয়া মানা হয় না। যে ধরে নিলাম সেই শরিয়া মেনটেন করে তালাক হয়, তারপরে তো 3 মাস অপেক্ষা করতে হয়, কিন্তু এখানে সেটা হয় না। আমরা অনেক জায়গায় দেখি যে তালাক দেওয়ার ডিভোর্স ফর্মালিটি গিয়ে করে, তারপরে পরের দিনই বিয়ে করে, সেই দিনে বিয়ে করে ফেলছে। যারা এই সমাজের সুদের ইসলামী রীতিনীতি জানে না, ইসলামী অনেক শিরক সম্পর্কে জানে না, অনেক নলেজ জ্ঞান তাদের নেই, জানাশোনা নেই ইসলামী শরিয়া শিরক সম্পর্কে কি বলেছে, সুদ সম্পর্কে কি বলেছে। তো যারা নিয়মিত সুদ খায়, শিরক করে, তারা আবার এই বিয়ের ফতুয়া মসলা শরিয়া জেনে কিভাবে বিয়ে করবে, এটা একটা প্রশ্ন। আর আমরা সালমান এফ রহমান নামের যে ব্যক্তির কথা বললাম, তার ব্যাপারে জেনে যে অন্য স্ত্রীকে সে এনে ব্যভিচারে লিপ্ত ছিল, বিয়ে করেনি। সালমান এফ রহমান, তাকে দরবেশ বলা হয়। সাদা দাড়ি, সে নামাজ পড়ে, বিভিন্ন মসজিদের সাথে তার সম্পর্ক, তাকে দরবেশ হিসেবে চিনি। তার মতন একজন বয়স্ক ব্যক্তি, তার বড় ছেলে আছে, স্ত্রী আছে, তার একজন মেয়ে সুইসাইড করেছিল অনেক বছর আগে, সুনিহারা, আমরা মিডিয়াতে তাকে চিনতাম। তো যাই হোক, এই ধরনের নামকরা ব্যক্তিরা এই অশ্লীল কর্ম যদি করে, ব্যভিচার করে, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা কোথায় যায়? আসসালামু আলাইকুম।